তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 5 পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো, মডিউল 2 থেকে 10 এবং 20 নম্বরের যে প্রশ্ন উত্তর আলোচনা করছি। প্রথম প্রশ্ন থাকছে আজকে ক্লাসে, ভারতে নারী আন্দোলনের উদ্দেশ্য মূল্যায়ন করো। অ্যান্সারটা ভালো করে বুঝবে। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ভারতে নারী আন্দোলন হলো পিতৃতান্ত্রিক সমাজের শৃঙ্খল ভেঙে নারীদের অধিকার, মর্যাদা ও সমতা প্রতিষ্ঠার এক ধারাবাহিক রাজনৈতিক ও সামাজিক সংগ্রাম। স্বাধীনতার পূর্ববর্তী সময় এই আন্দোলনের সূচনা মূলত পুরুষ সমাজ সংস্কারকদের হাত ধরে হলেও স্বাধীনতা পরবর্তী যুগে এটি একটি স্বশাসিত এবং তীব্র অধিকার রক্ষার আন্দোলনে পরিণত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের প্রেক্ষাপটে ভারতে নারী আন্দোলনের উদ্দেশ্যগুলিকে কেবল সামাজিক ন্যায় বিচারের মধ্যেই সীমাবদ্ধ রাখা যায় না, এটি রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর পূর্ণতা প্রাপ্তির একটি অপরিহার্য শর্ত। এবার আছে ভারতে নারী আন্দোলনের প্রধান উদ্দেশ্যসমূহ। প্রথম হচ্ছে সামাজিক বৈষম্য ও পিতৃতান্ত্রিক কাঠামোর অবসান। ভারতে নারী আন্দোলনের প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল সমাজের গভীরে প্রথিত পিতৃতান্ত্রিক মানসিকতা ও বৈষম্যের অবসান ঘটানো। পণপ্রথা, বাল্যবিবাহ এবং কন্যাভ্রূণ হত্যার মতো অমানবিক প্রথাগুলির বিরুদ্ধে নারীরা নিরন্তর সংগ্রাম করেছেন। এই আন্দোলনের মূল লক্ষ্য হল এমন এক সমাজ গঠন করা যেখানে নারীদের কেবল গৃহবন্দী করে না রেখে একজন পূর্ণাঙ্গ স্বাধীন মানুষ হিসাবে মর্যাদা দেয়া হবে। গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি এবং তার বাস্তবায়ন নারী আন্দোলনের এই সামাজিক উদ্দেশ্য থেকেই বাস্তবায়িত হয়েছে। তারপরে আইনি সমতা ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা। ভারতের সংবিধানে লিঙ্গ বৈষম্য নিষিদ্ধ করা হলেও ব্যবহারিক ক্ষেত্রে তার প্রয়োগ অনেক সময়ই বাধাপ্রাপ্ত হয়। নারী আন্দোলনের একটি অন্যতম প্রধান উদ্দেশ্য হল নারীদের জন্য সমান আইনি অধিকার সুনিশ্চিত করা। হিন্দু বিবাহ আইন সংস্কার, পৈতৃক সম্পত্তিতে নারীদের সমান উত্তরাধিকার নিশ্চিত করা এবং বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত আইনের সরলীকরণ এই আন্দোলনের প্রধান আইনি উদ্দেশ্য। আইনি সুরক্ষার কাঠামোর মধ্যেই নারীরা পরিবার এবং সমাজে নিজেদের অবস্থান দৃঢ় করতে সক্ষম হয়েছে। তারপর হচ্ছে রাজনৈতিক ক্ষমতা ও প্রতিনিধিত্ব বৃদ্ধি। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ ছাড়া নারীর সার্বিক উন্নয়ন প্রায় অসম্ভব। তাই রাজনৈতিক ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন ও প্রতিনিধিত্ব বৃদ্ধি এই আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য। সংবিধানের 73তম এবং 74তম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত এবং পৌরসভার মতো স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলিতে নারীদের জন্য 1/3 আসন সংরক্ষণ নারী আন্দোলনের একটি ঐতিহাসিক জয়। জাতীয় সংসদ এবং রাজ্য বিধানসভাগুলিতে নারীদের আসন সংরক্ষণের জোরালো দাবি মূলত রাজনৈতিক সমতা প্রতিষ্ঠার উদ্দেশ্য থেকেই উঠে এসেছে। তারপরে হচ্ছে অর্থনৈতিক স্বনির্ভরতা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা। অর্থনৈতিক স্বাধীনতা নারীর আত্মবিশ্বাস ও মুক্তির মূল ভিত্তি। নারী আন্দোলনের অর্থনৈতিক উদ্দেশ্য হল কর্মক্ষেত্রে নারীদের জন্য সমান সুযোগ এবং সমান কাজে সমান বেতন নিশ্চিত করা। পাশাপাশি কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধে উপযুক্ত আইন কার্যকর করা এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। এর ফলশ্রুতিতেই বিশাখা নির্দেশিকা এবং পরবর্তীকালে কর্মক্ষেত্রে সুরক্ষা আইন প্রণীত হয়েছে। মাতৃকালীন সুবিধা বৃদ্ধি এবং অসংগঠিত ক্ষেত্রে নারী শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম নারী আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। তারপর আজকের ক্লাসের দ্বিতীয় এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতে মানবাধিকার আন্দোলনের ওপর একটি টিকা। এখানে ভূমিকা দেখো,
তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। অ্যান্সারটা দেখবে, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় মানবাধিকার আন্দোলন একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গতিশীল বিষয়। স্বাধীন ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত হলেও বাস্তব ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, আর্থসামাজিক বৈষম্য এবং কাঠামোগত শোষণের কারণে বারবার সাধারণ মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে। এর ফলে নাগরিক সমাজ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ভারতে মানবাধিকার আন্দোলনের সূত্রপাত ঘটে। বিশেষত 70-এর দশকের মাঝামাঝি সময় জরুরি অবস্থার প্রেক্ষাপটে ভারতে মানবাধিকার আন্দোলন একটি সংঘবদ্ধ ও সুনির্দিষ্ট রূপ লাভ করে, যা আজও সমাজের বিভিন্ন স্তরে অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছে। এবার ভারতে মানবাধিকার আন্দোলনের প্রকৃতি ও বিকাশ। প্রথম পয়েন্ট হচ্ছে নাগরিক স্বাধীনতা আন্দোলন। 70-এর দশকে জরুরি অবস্থার সময় রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে ভারতের নাগরিক অধিকার রক্ষার আন্দোলন তীব্র আকার ধারণ করে। এই সময় পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টি এবং পিপল ইউনিয়ন ফর ডেমোক্রেটিক রাইটস এর মতো বিভিন্ন অধিকার রক্ষাকারী সংগঠন গড়ে ওঠে। এই সংগঠনগুলির মূলত বিনা বিচারে আটক, পুলিশি হেফাজতে মৃত্যু, ভুয়ো সংঘর্ষ এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়। তারপর নারী অধিকার ও সুরক্ষা আন্দোলন। মানবাধিকার আন্দোলনের একটি অবিচ্ছেদ্য অংশ জুড়ে রয়েছে নারী অধিকার প্রতিষ্ঠার লড়াই। 80-র দশক থেকে যৌতুক প্রথা, বধূ নির্যাতন, ধর্ষণ এবং কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে নারীবাদী সংগঠনগুলি দেশ জুড়ে তীব্র আন্দোলন শুরু করে। বিশাখা মামলার ঐতিহাসিক রায় থেকে শুরু করে নির্ভয়া কাণ্ডের পর আইনি সংস্কার, সব কিছুই এই নিরন্তর আন্দোলনের ফসল। তারপরে পরিবেশ ও আদিবাসী মানুষের অধিকার। উন্নয়নমূলক প্রকল্পের নামে আদিবাসী ও প্রান্তিক মানুষের বাসভূমি অধিগ্রহণ এবং অরণ্য ধ্বংসের বিরুদ্ধে আন্দোলন ভারতের মানবাধিকার সংগ্রামের এক অন্যতম গুরুত্বপূর্ণ দিক। চিপকো আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলনের মতো গণ আন্দোলনগুলি প্রমাণ করেছে যে মানুষের বাঁচার অধিকার এবং বাসযোগ্য পরিবেশের অধিকার একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তারপর দলিত ও প্রান্তিক শ্রেণীর আন্দোলন। ভারতীয় সমাজে যুগ যুগ ধরে চলে আসা বর্ণভেদ প্রথা এবং দলিতদের ওপরে সামাজিক শোষণের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে মানবিক আন্দোলন চলেছে। দলিত প্যান্থার্সের মতো সংগঠন এবং বিভিন্ন সামাজিক আন্দোলন অস্পৃশ্যতা দূরীকরণ, সমান অধিকার প্রতিষ্ঠা এবং দলিতদের ওপরে হওয়া হিংসার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারপর হচ্ছে বিচার বিভাগীয় সক্রিয়তা ও জনস্বার্থ মামলা, পরের পয়েন্ট। নেক্সট পয়েন্ট তোমাদের দিতে হবে প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আইন প্রণয়ন দিয়ে এই পয়েন্টটা শেষ পয়েন্ট, তারপরে উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে। পরের প্রশ্ন আছে ভারতের দলিত আন্দোলনের কারণ ও প্রভাব বিশ্লেষণ করো। এই প্রশ্নটা এবারে 20 নম্বরে আসতে পারে, গতবারে এটা সম্ভবত 10 নম্বরে দেওয়া হয়েছিল তোমাদের। এই প্রশ্নের উত্তরটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। প্রথমেই ভূমিকা, তারপর দলিত আন্দোলনের কারণ, সেখানে বিভিন্ন কারণ আলোচনা করা হয়েছে। প্রথম হচ্ছে সামাজিক বৈষম্য, অস্পৃশ্যতা, তারপরে আছে অর্থনৈতিক বঞ্চনা, শিক্ষার অধিকার অস্বীকার ও সাংস্কৃতিক শোষণ, রাজনৈতিক অধিকারহীনতা। এবার হচ্ছে দলিত আন্দোলনের প্রভাব। আচ্ছা দেখো, প্রভাবের যে পয়েন্টগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, এই পয়েন্টগুলো প্রভাবের ক্ষেত্রে তোমরা দেবে, উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে আছে, ভারতে আদিবাসী জনগোষ্ঠীর রাজনৈতিক দাবি সংক্ষেপে লেখো। ঠিক আছে, অ্যান্সারটা কিভাবে লিখবে বুঝছি। ভারতে আদিবাসী বা উপজাতি জনগোষ্ঠীর রাজনৈতিক দাবিগুলির মূল ভিত্তি হল নিজেদের স্বতন্ত্র পরিচয় রক্ষা, ভূমির অধিকার এবং স্বায়ত্ত শাসনের আকাঙ্ক্ষা। ঐতিহাসিকভাবে বঞ্চনা ও শোষণের শিকার আদিবাসীদের সবচেয়ে বড় দাবি হল জল জঙ্গল ও জমিন।
আর এর ওপরে তাদের প্রথাগত অধিকার সুনিশ্চিত করা এবং বহিরাগত মহাজন বা ঠিকাদারদের অনুপ্রবেশ ও জমির দখল বন্ধ করা। উন্নয়নমূলক প্রকল্পের নামে তাদের জোরপূর্বক উচ্ছেদ এবং বাস্তুচ্যুতির বিরুদ্ধে তারা দীর্ঘকাল ধরে রাজনৈতিক সংগ্রাম চালিয়ে আসছে। রাজনৈতিক দিক থেকে আদিবাসীদের অন্যতম প্রধান দাবি হলো স্বায়ত্তশাসন বা পৃথক রাজ্য গঠন। এই দাবির ফলশ্রুতিতেই ঝাড়খণ্ড ছত্তিশগড়ের মতো রাজ্য গঠিত হয়েছে এবং উত্তর পূর্ব ভারত ও অন্যান্য অঞ্চলে স্বশাসিত জেলা পরিষদ গঠনের দাবি আজও প্রবল। সংবিধানের পঞ্চম ও ষষ্ঠ তফসিলে সঠিক রূপায়ণ এবং পেশা আইন বা মানবাধিকার আইনের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় স্তরে নিজেদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠা তাদের রাজনৈতিক আন্দোলনের অন্যতম অঙ্গ। এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে। তারপর হচ্ছে পৌত্তলিকতার সংজ্ঞা। এটা কিভাবে লিখবে দেখে নাও প্রশ্নের উত্তরটা। আর আবারও বলছি, তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা নিয়ে ভালো কিছু করতে চাইছো অবশ্যই তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও।